আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে যারা দেখছেন। এই যে রেজওয়ানা হাসান সম্পর্কে আপনি ইতিহাস ঘাটলে দেখবেন তার বাবা মুসলিম লীগের এই প্রাদেশিক পরিষদের এমপি ছিল। তো এমএলএ থাকার পরে ৭০-এর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়ায় ফেল করছে। এরপরে জিয়াউর রহমানের মানে পার্লামেন্টে ১৯৭৯ সালে বিএনপিতে যোগ দিয়া, মুসলিম লীগ থেকে বিএনপিতে যোগ দিয়া এমপি হয়েছে এবং প্রতিমন্ত্রী হয়েছে। প্রতিমন্ত্রী হওয়ার পরে যখন জিয়াউর রহমান মারা গেল, ৮৬ সালে আবার এরশাদের নির্বাচন করে এরশাদের পার্লামেন্টে আবার তিনি প্রতিমন্ত্রী হয়েছে। এখন দেখেন, চরিত্রটা বোঝেন। ওই ৭০-এ বাংলাদেশ বিরোধী নির্বাচন, ৬৭-তে পাকিস্তানের নির্বাচন, ৬৯-এ জিয়ার নির্বাচন, আর ৮৬-তে এরশাদের নির্বাচন। অর্থাৎ পতিতাবৃত্তি যেভাবে মনে করেন যে তার কোনো পার্মানেন্ট কোনো লোক নাই, দিনে দিনে সে হাত বদলায়, ঠিক এইরকম একটা নষ্ট পলিটিশিয়ানের, পাকিস্তানপন্থী পলিটিশিয়ানের মেয়ে হলো এই রেজওয়ানা হাসান। এবং সে মিথ্যা কথা কিভাবে আর্টিকুলেটলি বলতে হয় সেটা সে জানে এবং সে সেভাবেই বলে। দেখেন, প্রথমে সে কি বলল, আমরা চেয়েছিলাম বাংলাদেশে উগ্রপন্থীরা যাতে মেইন স্ট্রিমে না আসতে পারে। অর্থাৎ সে বলতেছিল যে জামাত যাতে ক্ষমতা না নিতে পারে, এটা আমরা চেয়েছি, আমরা এটাতে সফল হয়েছি। আবার ওই মোশাররফ হোসেন ঠাকুর নামে বিএনপির একজন নেতা আছেন, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তিনি বললেন যে সচিব উনার মন্ত্রণালয় ছিল, তিনি প্রতিদিন যে সচিবকে শাসাতেন যে ঠিক হও, জামাত ক্ষমতায় আসতেছে। তার মানে উনার প্ল্যানটাই ছিল জামাত ক্ষমতায় আসা। তো জামাত তো ক্ষমতায় আসবে, বাংলাদেশের একদম ৬৪ ডিস্ট্রিক্টে সব জায়গায় বেহেশতের টিকিট টুকেট বিক্রি করা শেষ। মহিলারা অলরেডি মনে করেন যে প্লেনে উঠার, মানে বেহেশতের প্লেনে উঠার জন্য, বোরাকে উঠার জন্য কাপড় চোপড় রেডি করে ফেলছে সব। মানে আগামীকাল ভোট হবে, রাত্রে রেজাল্ট হবে, পরের দিন তিনারা বোরাকে কইরা বেহেশতে একদম চলেই যাবেন, একদম এটা ঠিক হয়ে গেছে। তো ইন্ডিয়া চিন্তা করলো, এই বাঙালি এত তাড়াতাড়ি এত সহজে বেহেশতে যাইতে দিব? ইন্ডিয়া মনে করেন যে ২-১ দিন আগে খেলটা ঠিক পথে খেললো। হিন্দু জনগোষ্ঠী যারা আছে তাদেরকে বলে দিল, যতভাবে প্রলোভন দেখাক, তোমরা এই জামাতের গুটি খেও না। এবং প্রগতিশীল মানুষ যারা মনে করেন আওয়ামী লীগ করে না, কিন্তু মানে প্রগতিশীল এবং তারা মুক্তিযুদ্ধের পক্ষের, তারা চিন্তা করলো জামাতে তো পোড়াকে ছোড়ার জন্য সব টিকিট রেডি করে ফেলছে, তা আমরা এটাতে নামাইতে হবে। তারা যাইয়া এন্টি জামাত সেন্টিমেন্টে ভোট দিছে, যার কারণে বিএনপি সরকার গঠন করছে। এখন এখানে একটু জায়গা আপনি একটু খেয়াল করে দেখেন, জামাতের যে বেশি বেশি ভোট, জামাত যে মনে করেন ৪৩-৪০% ভোট পাইছে, তো জামাত কি আওয়ামী লীগের লোক কি জামাতকে ভোট দিছে? দেয় নাই। তাহলে জামাতকে ভোট দিছে কে? জামাতের ভোট দিছে বিএনপির লোকে, যারা ট্রেডিশনালি বিএনপি করতো, একসময় মুসলিম লীগ করছে, নেজামে ইসলাম করছে, পরবর্তীতে বড় প্রতিষ্ঠান বলে বিএনপির আশ্রয় ছিল। তারা এবারে মনে করছে বোরাকের পিঠে তাদের উঠার সুযোগ হয়ে গেছে, বিএনপিকে আর দরকার নেই। তখন তারা বিএনপিকে বাদ দিয়ে জামাতকে ভোট দিছে। আর মধ্যপন্থী যেসব মানুষ আওয়ামী লীগের সরাসরি নেতা না, কিন্তু হয়তো আওয়ামী লীগকে সমর্থন করে, আওয়ামী লীগকে ভোট দেয়, মাঠের সেই মানুষগুলা শুধু জামাতকে ঠেকানোর জন্য, মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করতে না দেওয়ার জন্য এই বিএনপিকে ভোট দিছে। যদি এই অংশের ভোট যদি লাস্ট মুহূর্তে আওয়ামী লীগ বিএনপির পক্ষে না যেত, তাহলে জামাত কিন্তু জিতে যেত এবং আমাদের নারীরা পুরুষেরা বোরাকে করে বেহেশতে যাওয়ার মোটামুটি একটা, মানে মোটামুটি ব্যবস্থাটা ফাঁকাফাঁকি করে ফেলতো। তা আমরা দুঃখ প্রকাশ করি, আমরা তাদেরকে বেহেশতে যাইতে দেই নাই, আমাদের প্রগতিশীল মানুষেরা তাদেরকে বেহেশতে যেতে যায় নাই। এখন এই রিজওয়ানারা বলছে যে আমরা মৌলবাদীকে ক্ষমতায় আনতে চাইনি। আসলে মৌলবাদীকে ঠেকানোটা রিজওয়ানার কাছ থেকে হয় নাই, এটা আমাদের প্রতিবেশী যে রাষ্ট্র আছে তার যে ক্ষমতা আছে, ভূরাজনৈতিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা, বিশ্বকে কন্ট্রোল করার ক্ষমতা, সেই ক্ষমতা বলে এই জামাত কিন্তু কিক আউট হয়ে গেছে। খেয়াল করে না। এক, দ্বিতীয় কথা হচ্ছে আমেরিকার সাথে যে চুক্তিটি হয়েছে, এই চুক্তিটি এখন যদি আপনি দেখেন আপনার গায়ের রোম শিহরে উঠবে। কারণ কি বলছে, যে আপনি পৃথিবীর কোন দেশের সাথে যদি ট্রেড এগ্রিমেন্ট করতে হয় তাহলে আমেরিকার অনুমোদন লাগবে, এবং আমেরিকা যাকে শত্রু হিসেবে ট্রিট করে সেই রকম কারো সাথে আপনি, মানে আমেরিকার অমতে
কোনো বাণিজ্য চুক্তি করতে পারবেন না। খেয়াল করে দেখেন বিষয়টা। এখন আমাদের তেলের মূল যোগানদাতা হচ্ছে মধ্যপ্রাচ্য, বিশেষ করে এই সৌদি আরব বা কুয়েত, কাতার, এইসব জায়গা থেকে এলএনজি এবং তেল আমাদের মূলত আসে। তো এখন সেই তেলটা এখন হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে যুদ্ধের কারণে। আমাদের দেশের তেলের হাহাকার কিন্তু কাছাকাছি পর্যায়ে চলে আসছে। আগামী ২ সপ্তাহ যদি এই যুদ্ধটা চলে, আমাদের দেশে কোনো তেলই থাকবে না। তো এখন তেলের জন্য আমাদের বিকল্প হলো রাশিয়া। তেলের জন্য বিকল্প হলো আমাদের অন্য কোনো দূরের দেশ। নাইজেরিয়া বা আপনি ধরেন ওই যে ওইদিন তুলে নিয়ে আসলো যে মাদুরোর দেশ ভেনেজুয়েলা। হুম। তো এখন আমরা ওইসব দেশে যাইতে গেলে রাশিয়াতে, আর আমাদের এলএনজির জন্য চায়না আছে। চায়নার কিছু ন্যাচারাল গ্যাস আছে, ওরা কিছু বিক্রি-টিক্রি করে। এখন ওই চুক্তির শর্ত মোতাবেক আপনি কি যাইতে পারতেছেন? তাইলে আপনি এখন বোঝেন। এরপরে বলছে আপনি যে গার্মেন্টস শিল্পের তুলা, এটা আমেরিকার তুলা ব্যবহার করবেন। আপনি বলেন তো অন্য দেশ থেকে তুলা আনলে আর আমেরিকার থেকে তুলা আনলে আপনার খরচটা ৩ গুণ হয়ে যায় না? মানে বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে মোটামুটি কবর দেওয়ার একটা ব্যবস্থা হয়ে গেছে। এই ইউনুস সম্পর্কে আমাদের দেশের বদিউল আলম নামে এক ভদ্রলোক খুব সুন্দর কথা বলেন, সচিব ছিলেন। উনি বলে যে গ্রামে ইনি এই গ্রামের একটা বদমাশ লোক ছিল। সবার পাছায় কাইন্না আঙ্গুল ঢুকাইতো, মানে কনিষ্ঠ আঙ্গুলে ঢুকাইতো। তো যখন মরে যাওয়ার সময় হইছে, গ্রামের লোকেরা ডাইকা বলে যে আমার পিছন দিয়ে আমি মরে গেলে একটা বাঁশ দিয়া ওই রাস্তার কোনায় তোরা দাঁড় করে রাখিস। তো গ্রামের মানুষের চিন্তা করতেছে এটা কেন বললো। তো দেখ, তারপরেও সে ওসিয়ত করে গেছে, তার কথা মতো বাঁশ দিয়া তারে মানে ৩ রাস্তার মোড়ে ঝুলে রাখছে, আর পুলিশ এসে পুরা গ্রামবাসীকে ধরে নিয়ে গেছে, মানে হত্যার দায়ে। মানে সে ময়ূরও একটা কইরা গেল। তো এখন ডক্টর ইউনূসকে ওই ক্যাটাগরি তিনি ফেলছে। এই ডক্টর ইউনূস যাওয়ার সময়ে মাত্র ২ দিন আগে আমেরিকার সাথে এই চুক্তিটি করে বাংলাদেশকে একটা বিপদের মধ্যে ফেলে দিছে। যদি এই চুক্তি সাস্টেইন করে, আগামী ২-৪ বছরের ভেতরে এই সরকার মহা বিপদে পড়বে। বাংলাদেশের অর্থনীতি বিপর্যস্ত হয়ে যাবে। ইন্টারন্যাশনাল ট্রেডে বাংলাদেশ জিরোতে চলে যাবে। এখন এই অবস্থাটা ডক্টর ইউনূস কেন করেছে? ওই যে বললাম, ডক্টর ইউনূসকে জন্ম থেকে যারা লালন পালন করতেছে, যারা নোবেল কিনে দিছে, যারা বিভিন্ন জায়গায় ডক্টর ইউনূসকে তাদের ঘেটুপুত্র বলে পরিচয় করায় দিছে, তাদের জন্মের দায়টা মিটানোর জন্য এই ডক্টর ইউনূস তার সফর সঙ্গী হিসেবে নিছে এই সুন্দরী মহিলাকে, বেলা। কথা বুঝছেন? এই বেলা কি করতো জানেন? এই যে বসুন্ধরা সহ বাংলাদেশে যত বড় বড় কি বলে যে আবাসন এই প্রকল্পগুলা আছে, তো ওগুলা মনে করেন যে ওরা প্রথমে যাই ব্যাটো দিত, বলতো যে এটা মানে পরিবেশ ছাড়পত্র দেওয়া যাবে না। এখানে যদি এই প্রতিষ্ঠান করা হয় তাহলে বাংলাদেশের মানে পরিবেশের বিপর্যয় হয়ে যাবে, পরিবেশ সব নষ্ট হয়ে যাবে, ইকোসিস্টেম ধ্বংস হয়ে যাবে, এটা দেওয়া যাবে না। তো পরবর্তীতে তারা কি করতো? তারা মনে করেন যে একদম বড় ঠেলা গাড়িতে কইরা একটা বস্তা পাঠাই দিত। তো বস্তা পাঠাই দেওয়ার পরে তারা আরেকটা নতুন সংবাদ সম্মেলন করে বলতো যে হ্যাঁ, তবে এটার ডান পাশে যদি ছোট একটা জলাধার রাখা হয়, বাম পাশে যদি ১০০টা গাছ লাগানো হয়, তাহলে এটা প্রকৃতির কোনো সমস্যা হবে না। কথাটা বুঝছেন? এই কাজে ব্যস্ত ছিল। এখন জামাতে ইসলামী মনে করছিল যে তার বাপ ছিল মুসলিম লীগার, এখন সে তো আমাদের লোক, সুতরাং আমরা তো সেল চালাইয়া বেহেশতের দিকে রওনা দিছি। এখন সে যখন এই কথাটা বলছে, তখন তো জামাতে বলতেছে যে এই দুইজন, একজন হলো খলিলুর রহমান, কারণ খলিলুর রহমান সারা বছর এই আমেরিকার স্বার্থ দেখলো, আর আমেরিকা জামাতের পিছনে হাত দিয়ে থাকলো। এখন খলিলুর রহমান তাদের লোক, তারা ধরে নিয়েছিল, কিন্তু তারেক রহমান এসে পট করে তার উপর রাষ্ট্রমন্ত্রী দিয়ে দিল। তখন জামাতের মধ্যে এখন কমপ্লেক্স তৈরি হলো, কিরে আমাদেরকে ঘুমে রেখে তো আমাদেরকে বিক্রি করে ফেলছে। এখন এই খলিলকে আর এই জলিলকে, এই কি বলে যে রিজওয়ানাকে, তারা মামলা করতে চায়। খেয়াল করে দেখেন, এই গোষ্ঠীটা যে একটা কোটালি স্বার্থ রক্ষা করার জন্য এসছে, নিজেদের পেট পুরানোর জন্য আসছে, এটা কিন্তু এখানেই এখন প্রমাণিত। এই নির্বাচনটা যে একটা মেটিকুলাস ডিজাইনের নির্বাচন হয়েছে, এই নির্বাচনটা যে কোনো গ্রহণযোগ্য নির্বাচন না, এখানে নির্বাচনের রেজাল্ট শিটটা যে একটা সো কল্ড
এবং এখানে কারে কোন জায়গায় দেওয়া হবে এটা যে আগে থেকে নির্ধারিত ছিল সেটা তারা এখন নিজেরাই প্রকাশ করছে। শুনেন, ওই কাপড়ের দোকানের এক পাশে কাপড়ের দোকান, সামনে হলো কোলিং কর্নার, কফি বিক্রি করে, আবার একটু স্ন্যাক্স ট্যাক্স বিক্রি করে, আইসক্রিম বিক্রি করে। তো এক কাস্টমার ওই দোকানে গিয়ে কাপড় কিনছে, বলে যে ভাই একটু পয়সা কম রাখেন, ভাই ভাই এক কাপ চা খাইয়া যান, পয়সা কম রাখতে পারবো না। তো সে বলে যে ওই দোকানে যান। দোকানে যাওয়ার পরে দোকানদারের সে অর্ডার দিল কি, আমাকে চা দেন, কফি দেন, ম্যারিন্ডা দেন, মানে সে কাপড়ের দামের চাইতে বেশি জিনিসের অর্ডার দিয়ে ফেলছে। দেওয়ার পরে বলে যে না, এত জিনিস আপনাকে কেন দিব? তো ওই দোকানদারে দেখাইলো, দোকানদার হাত দিয়ে বলে যে ভাই ঠিক আছে ঠিক আছে, আমার লোক। কিন্তু দোকানদারে জানে এটা কফি খাবে, এই যে পুরো দোকান সহ খায়া ফেলতেছে, এটা কিন্তু দোকানদারও জানে না। জামাত এবং বিএনপির বিন্দু মাত্র ধারণা ছিল না যে আসলে এগ্রিমেন্টটা কি হচ্ছে। কথাটা বুঝছেন? বিএনপি ছিল এক টেনশনে যে কোনোভাবে নির্বাচনটা হয়ে যাক, আর জামাত চাইছে কোনো না কোনো ভাবে নির্বাচনটা একটু পিছনে নিয়ে যাক। এবং এই দুইজনের দুই দিকে চাওয়ার কারণে দুইজনকেই ডক্টর ইউনূস ম্যানেজ করছে। তো এই ম্যানেজ করতে যাইয়া ডক্টর ইউনূসের সাথে এই চুক্তিতে যে কি লেখা ছিল বিএনপিও জানে না, জামাতও জানে না। খেয়াল করে দেখেন, জি। জামাত ডক্টর ইউনূস বলছে আপনারা কি আমার সাথে একমত কিনা? হ্যাঁ আমরা আপনার সাথে একমত। বিএনপিও বলছে আমরা একতে দায়িত্ব বেহাজাল ইমাম। এখন ইমামে যে জোহরের নামাজের সূরা তো আবার জোরে পড়ে না, বুঝেন না? জোহরের নামাজ আসরের নামাজের সূরা আসতে পড়ে না। তো ইমামে বলতেছে এটা হলো জোহর আসরের সময়, এটা তো মাগরিবের এশার সময় না, এটা আমি জোরে পড়তে পারবো না। তো যার কারণে ভুল পড়ছে নাকি শুদ্ধ পড়ছে বিএনপিও জানে না, জামাতও জানে না। যার কারণে তিনি তার মনের মতো করে এই চুক্তি করে নিছে। আমি মনে করি এই চুক্তির সাথে বিএনপি এবং জামাতের কোনো সম্পর্ক নাই। এই চুক্তি মূলত ডক্টর ইউনূস তার প্রভুদেরকে খুশি করানোর জন্য এটা করেছে। এবং বিএনপি এবং জামাত ওই সময়ে এক একজন এক এক রকমের কম্পালসিভ পজিশনে থাইকা ডক্টর ইউনূসের সাথে হা হা বলছে। ডক্টর ইউনূস হচ্ছে একটা বিশ্ববাটপার। আপনাকে বলি, আপনি আমাকে একটা জিনিস বলেন, আজকে যদি আমাকে আপনি বলেন যে বাংলাদেশের প্রতি আপনি কি করছেন বাংলাদেশের জন্য, আমি এটাও বলতে পারি যে বাংলাদেশে অন্তত আমি ঈদে কোরবানিতে 10টা 50টা টাকা হইলেও দেই, যে যারা আছে আত্মীয় স্বজন তারা একটু ঈদ করুক। ডক্টর ইউনূস তাও দেয় না। ডক্টর ইউনূস কি করে জানেন? যা ইনকাম করে বিদেশে নিয়ে যায়। আর আমরা 10 টাকা ইনকাম করলে 2 টাকা হলেও দেশে দিই। ডক্টর ইউনূস এই যে মনে করেন তার গ্রামীণ প্রতিষ্ঠান, একটাতে যখন কিছু লাভ হয়, তো বাংলাদেশে একটা নিয়ম আছে যে কি আপনি যদি নতুন কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন তাহলে ট্যাক্স দিতে হয় না। তো এটার আরেকটা ব্যয় তৈরি করে। তো ব্যয় তৈরি করে ওই টাকাটা ওখানে নিয়ে যায়। ওখান থেকে 10 টাকা দিয়ে 8 টাকা বা 6 টাকা বিনিয়োগ করে 60 টাকা খাইয়া ফেলে। তারপরে ওই নতুন যে ব্যয় হলো, তার যখন লাভ হয় তখন আরেকটা বইন তৈরি করে। ওই বোনের কাছে যাইয়া টাকাটা রাখে, রাইখা 10 টাকা বিনিয়োগ করে, তার মধ্যে বিনিয়োগের থেকে 4 টাকা সে খায়া ফেলে। এইভাবে বাংলাদেশ সরকার কখনো ডক্টর ইউনূসের এই প্রতিষ্ঠান থেকে লাভ করতে পারে নাই। ডক্টর ইউনূস হচ্ছে একজন প্যাথোলজিক্যাল লায়ার। ঘন্টায় ঘন্টায় মিথ্যা কথা বলে এবং খুব সাজায়া বলে। আপনি দেখেন টেলিভিশন, রেডিও, মিডিয়া, সোশ্যাল মিডিয়া কোনো জায়গায় কোনো একটা লোক ডক্টর ইউনূসকে ভালো বলছে না। কেন বলছে না? জি। কারণ একটাই। কারণটা হচ্ছে কারণটা হচ্ছে উনি বাঙালি জাতির সাথে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে, বাংলাদেশের যে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর সাথে যে প্রতারণা করেছে, বাংলাদেশের মনে করেন 53 বছরে যে দেশটা একটা সিস্টেমেটিক ওয়ের মধ্যে গেছিল, সেখান থেকে এটাকে টেনে নেওয়া হয়েছে। দেখেন, এই যে প্রেসিডেন্টের কোনো ক্ষমতা নাই গণভোট আহ্বান করার, সে প্রেসিডেন্টকে দিয়ে প্রেসিডেন্ট এই যে কালের কণ্ঠে যায় বলে দিচ্ছে না যে আমার এই সম্পর্কে কোনো ধারণাই নেই, আমার দিয়া শুধু আমাকে দেখাইছে। কথা বুঝছেন? তো সেই জন্য বলছি এই ডক্টর ইউনূস, রিজওয়ানা হাসান, এখন এই তাদের মধ্যে যখন পিটাপিটিটা হবে তখন আমরা খেলা দেখব। তো আসলে তাহলে আওয়ামী পরিবারের কথা যেটা বলছে, আওয়ামী পরিবার বলতে আসলে আমি ওই যে বললাম আপনাদেরকে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, মহিলা লীগ, এদের সকলকে বলছি যে আজকে হঠাৎ করে, আপনারা সবাই জানেন যে আজকে হঠাৎ করে উত্তর জেলা যুবলীগ একটা আহ্বায়ক কমিটি করেছে।
তার মানে ওই কমিটির সভাপতি এবং সেক্রেটারি যেহেতু ঘুমন্ত অবস্থায় আছেন, ওনাদেরকে পাওয়া যাচ্ছে না, তাই এই দুইজনকে দায়িত্ব দেওয়া। আর এই দুইজন কারা? এই দুইজনের মধ্যে যেমন মিজান চেয়ারম্যান এবং আরেকজন, এরা হচ্ছে যে ফাইটার এই মুহূর্তে ফাইটার। মিজান চেয়ারম্যান ঢাকা শহরে প্রচুর মিছিল মিটিং করছে, ফাইটার, ফাইট করছে, সম্মান পেয়েছে সে। তো এভাবে যুবলীগ হয়তো চট্টগ্রাম মহানগর এবং আরো 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 এগুলো সবগুলোই করবে, সারা বাংলাদেশে হয়তো যুবলীগ করবে। তো যুবলীগ দিয়ে চালু হলো, এই জন্য বলছে আওয়ামী পরিবার। তার মধ্যে এখন আছে আপনার ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগ। এইভাবেই আওয়ামী লীগের যে সিদ্ধান্ত, ঘুমন্ত নেতারা ঘুমেই থাকুক, নতুন নেতৃত্ব আনছে, মাত্র শুরু। আপনারা জানেন যে 1/11-এর পরে যুবলীগই সারা বাংলাদেশে তাতায়া রাখছিল, সাথে ছাত্রলীগ ছিল। তো এই যুবলীগ দিয়ে শুরু হয়েছে, ছাত্রলীগ আওয়ামী লীগ সবগুলোতে শুরু হবে, এটা হচ্ছে শিওর। আজকে যে দুজনের কথা জানেন, আগামীকাল আরো জানবেন, আরো জানবেন, আরো জানবেন। অনেক ছেলে পেলে আছে যাদের কথা আমি আপনাকে চিন্তাও করিনি, তারাও দেখেন এখন আস্তে আস্তে উঠে আসবে। হ্যাঁ, হয়তো পূর্ণাঙ্গ কমিটি দিবে না, কোনো কমিটি ভেঙে দিয়ে কমিটি দিবে না, সব ভারপ্রাপ্ত করে দিবে। আপনি পারতেছেন না ভাই, আপনি ঘুমান, ভারপ্রাপ্ত দিই। আপনি পারতেছেন না, ঘুমান, ভারপ্রাপ্ত দিই। তবে যারা এই যে এখন বিদেশে আছেন বা দেশে থেকে মুখ লুকিয়ে বসে আছেন, তাদের কপালে খারাপই আছে, চলবে। আবার যারা ওই যে গালাগালি করেন প্রচণ্ড, হাউ কাউ মাউ মাউ চাও চাও, আপনাদেরও খবর আছে। সবগুলোরই লিস্ট, স্ক্রিনশট সব যাচ্ছে নেত্রী পর্যন্ত। নেত্রীর সিদ্ধান্ত এখানে চূড়ান্ত, মানতেই হবে আপনাকে, কোনো উপায় নেই যতক্ষণ পর্যন্ত নেত্রী জারে দেয়। যেমন নেত্রী যদি কলা গাছরে বলে যে এরা মানতে হবে, এরা মানতে হবে, সেটাই হচ্ছে কাহিনী। তবে এই যে পরিবর্তন, এখন আমি এই জন্য আওয়ামী পরিবারের অন্যান্যদেরকে বলছি, এই ছাত্রলীগ, তারপরে আপনার স্বেচ্ছাসেবক লীগ, অমুক লীগ, তমুক লীগ যারা আছেন, তারা আপনাদের কি ঘুম ভাঙবে, নাকি আপনাদের নেতাকেও এইভাবে হঠাৎ করে দিয়া দিবে? কোন দিন রাতে শুনবেন যে আপনাদের নেতাদের যেহেতু নাই, হদিস নাই, আপনাদের নেতারা গেছে, শেষ। আপনারা হয়তো বলতেও পারবেন না, ঘুমের ভিতরে একটা কমিটি দিয়ে দেয় ভারপ্রাপ্ত। তো ভারপ্রাপ্ত যারা থাকবে, তারা ভারপ্রাপ্ত বেশি দিন থাকবে, তাদের ভারমুক্ত করে দিবে খুব সহসা, ভারপ্রাপ্তদেরকে ভারমুক্ত করে দিবে। তো এটা এই যে এখন শুরু হলো, এটা কিন্তু এই মাসের ভেতরে এবং আগামী মাসের মাঝামাঝি আরো বহু খেলা দেখবেন, আরো অনেক কিছু দেখবেন। সুতরাং এখনো যারা নেতারা ঘুমিয়ে আছেন, মনে করছেন যে আপনাদের পদ পদবি থাকবে, তাদের পদ পদবি থাকবে না। আর সংগঠন, আওয়ামী পরিবারের সমস্ত সংগঠনের কেন্দ্রীয় নেতাদেরকে বলবো, আপনারা শুরু করেন। কারণ অনেকেই আজকে আমাকে ফোন দিয়েও ধন্যবাদ জানিয়েছেন, ভাই আপনি ওই দিন বিভিন্ন নেতার নাম ধরে ধরে বলছিলেন কে কোন দেশে আছে, কে কোথায় আছে, সেটার ফল শুরু হয়েছে কিনা। আমি জানি না ভাই সেটার ফল শুরু হয়েছে কিনা, এটা আমি জানি না। তবে অনেকে বলে যে হয়তো আমার কারণেও এটা শুরু হইতে পারে। অদূর ভবিষ্যতে হয়তো অনেকে বলবে যে ভাই আপনার ক্রিমিনালিজমের কারণে আমাদের অমুক নেতার নেতৃত্ব চলে গেছে। এখন আবার অনেক নেতারা আছেন যারা ওই যে কমিটির হয়তো 20 জন 25 জন 30 জন মেম্বার আছে, তারা তাদের সাথে কথা বলেন। তারা আবার তৃণমূলের সাথে কথা বলতে গেলে ফোন বন্ধ করে আসতে ভাইগা যান। আপনাদের কপালেও খারাপই আছে, বলছি আপনাদের কপালেও খারাপই আছে। সুতরাং এখনো সময় আছে, যদি জাগ্রত হতে 2-4 দিনের ভিতরে না পারেন, তাহলে আপনাদের কপালে যে কি আছে তা বুঝতেও পারবেন না। নেত্রী মরা নেতা আর চায় না, অনেক বছর খাইছেন, তো আর মরা নেতা চায় না। এখন নেত্রীও চাই ইয়াং নেতা, কারণ নেত্রী চাইতেছে যে তৃণমূলের কর্মী সমর্থক এদেরকে নিয়ে আসা। নাহলে আপনারা এই মিজান চেয়ারম্যানের কথাই চিন্তা করেন না। কেউ চিন্তা করছিলাম এই কথা, উত্তর জেলাতে হয়তো আরো অনেক কেউ আসতো, কিন্তু পারে নাই, হে চলে আসছে। কারণ কি জানেন, হে ঢাকা শহরে অনেকগুলো মিছিল মিটিং করছে, অনেক জায়গায় কথা বলছে, সে চলে আসছে। তো এরকম মিছিল মিটিং যারা রাস্তাঘাটে চেহারা দেখাইতেছে না, কে যে কখন চলে আসে তার কোনো খবর পাবেন না। ধন্যবাদ। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের কল্যাণে নতুন নতুন অনেক কিছু দেখি, যেগুলো দেখে কখনো আনন্দ পাই, কখনো হাসি, কখনো বুঝি যে মানুষ কতটা উন্মাদ হতে পারে, কত অবিবেচক হতে পারে, কত গণ্ড মূর্খের মতো আচরণ করতে পারে। রাজাকার শব্দটার লিটারারি শব্দটা ভিন্ন, কিন্তু 1971 সালে যারা রাজাকার হয়েছিলেন তাদের কৃতকর্ম এত জঘন্য ছিল
যে এখন রাজাকার শব্দটা একটা গালিতে পরিণত হয়েছে। মীর জাফর আলী খান নামটা কিন্তু চমৎকার, কিন্তু বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছিল, সে কারণে এখন আর কোনো পরিবার, কোনো মা বাবা তাদের সন্তানের নাম আর মীর জাফর আলী খান রাখে না, কারণ ওটা একটা বিশ্বাসঘাতকের গালি। বাংলাদেশেও অনেক রাজাকার এখনো বেঁচে আছেন, অনেকের মানসিকতা রাজাকারের মতো মানসিকতা। ফলে যদি কেউ কাউকে বলে যে ৭১ সালে রাজাকারও ছিল না, তারপর যদি বলে তুই একটা রাজাকার, তাহলে ধরে নেওয়া হয় তুই খারাপ কাজ করা ব্যক্তি। এখন জামাতে ইসলামের এক নেতা সেই রাজাকার শব্দটাকে এমন জায়গায় নিয়ে গেছেন, তিনি বলছেন যে রাজাকার বললে এটা রাসূলুল্লাহকে বলা হয়। আমরা এই ভিডিও কন্টেন্টটা একটু শুনি। রাজাকার মানে গালি দেওয়া মানে আল্লাহ রাসূলকে গালি দেওয়া, আর এটাকে গালি হিসাবে নিচ্ছে। আইসেন পৃথিবী শব্দের অর্থ বুঝতে হবে। আমার দেশে যতগুলো রাজাকার মানে গালি দেওয়া, ওইটা বিপদ গালি ভাই করে কাজে বানান। রাজাকার মানে গালি দেওয়া মানে আল্লাহ রাসূলকে গালি দেওয়া, আর এটাকে গালি হিসাবে নিচ্ছে। আইসেন পৃথিবী শব্দের অর্থ বুঝতে হবে। আমার দেশে যতগুলো রাজাকার মানে গালি দেওয়া, ওইটা বিপদ গালি ভাই করে কাজে বানান। এই ভদ্রলোক বলছেন যে রাজাকার বলে গালি দেওয়া হলে সেটা আল্লাহ রসুলকে গালি দেওয়া হয়। এখন আল্লাহ রসুল আমাদের যিনি প্রফেট, শান্তির ধর্ম ইসলামের প্রচারক, আমাদের সর্বোচ্চ ধর্মীয় সম্মানিত স্থানে যে রাজাকার বললে নাকি তাকে গালি দেওয়া হয়। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রাজাকার ছিলেন? নাউজুবিল্লাহ, কখনোই না। তিনি আল্লাহর সরাসরি হেফাজতে তৈরি হওয়া। এই জন্য নবী, অলি আউলিয়াদের ত্রুটি বিচ্যুতি নিয়ে আলাপ আলোচনা হলে রাসূল কখনো ভুল করেন নাই, সেটাই শতসিদ্ধ হিসাবে আমরা ইসলাম ধর্মাবলম্বী যারা সেটাই বিশ্বাস করি। এই যে যার ভিডিও কন্টেন্টসটি আমি শোনালাম, তিনি একজন জামাতের নেতা। তিনি বলছেন রাজাকার বলে গালি দিলে সেটা আল্লাহর রসুলকে গালি দেওয়া হয়। তাহলে ৭১ সনে বাংলাদেশে যারা রাজাকার হয়ে নারী ধর্ষণ, ধর্মান্তরিত করা, লুণ্ঠন করা, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করে বাংলাদেশটাকে একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করার যত কুকর্ম করেছে, এটাকে রাসূলুল্লাহ করেছিলেন, রাসূলুল্লাহ নির্দেশে করেছিলেন। রাসূলুল্লাহ কত আগে চলে গেছেন, তিনি কি এই খারাপ কাজ করার জন্য বলেছেন? আমাদের পবিত্র ধর্ম ইসলাম, ইসলাম শান্তির ধর্ম, ইসলামে কখনো এই জাতীয় কর্মকাণ্ড করতে উৎসাহিত করা হয়নি, বলা হয়নি, বরং এ জাতীয় কর্মকাণ্ড পাপের। এই জামাতের নেতা আরো বলছেন যারা মীর জাফর বলে গালি দেন তাদের জিহ্বা বের করে কেটে দিতে হবে। অর্থাৎ মীর জাফর বলা যাবে না, রাজাকার বলা যাবে না। এ দুটো বললে নাকি রাসূলুল্লাহকে বলা হয়, রাসূলুল্লাহকে গালি দেওয়া হয়। ধর্মটাকে এই ধর্ম ব্যবসায়ীরা কোথায় নিয়ে গেছে? এদের কারণেই পবিত্র ধর্ম ইসলাম, শান্তির ধর্ম ইসলাম বিভিন্ন জায়গায় কিভাবে অ্যাবিউজ হয়েছে, অপব্যবহারে গেছে, তার কারণে কত ক্ষতি হয়েছে মুসলিম জাহানের। কাজে এই জাতীয় ভণ্ডদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে। অবশেষে বোধহয় চূড়ান্ত মুক্তির স্বাদ পাচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ডক্টর ইউনূস আমলে তিনি একরকম গৃহবন্দী ছিলেন, একরকম এটা বলে একরকম কারাবাসের মতন। তাকে অপমান অপদস্থ করা হয়েছে, তাকে হেনস্থা করা হয়েছে। ইভেন দো বাংলাদেশের রাষ্ট্রপতিদের যে ট্রেডিশন, সেই বিএনপি একরম বদরুদ্দোজা চৌধুরীকে সরিয়ে দিয়েছিল, কিন্তু তারপরেও একরম বদরুদ্দোজা চৌধুরী যতদিন রাষ্ট্রপতি ছিলেন সম্মান পেয়েছেন, রাষ্ট্রীয় অনুষ্ঠানে গিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গিয়েছেন। এরপরে তো বলার অপেক্ষাই রাখে না। ইভেন আমি দুটো উদাহরণ আপনাদেরকে বলি। প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদ, ইয়াজউদ্দিন সরকারকে নিয়ে আওয়ামী লীগের প্রচুর আওয়ামী লীগ সমালোচনা করে। ইয়াজউদ্দিন আহমেদ বিএনপির কথা শুনে তিনি নিজেকে অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা করেছিলেন। সেই নিয়ে আওয়ামী লীগ তোলকালাম করেছিল সারা দেশে। কথায় কথায় আওয়ামী লীগ তখন ইয়াজউদ্দিনের সমালোচনা করত, ইয়াজউদ্দিনের ভূমিকার সমালোচনা করত। কিন্তু আপনাদের মনে আছে কিনা, এই ইয়াজউদ্দিন আহমেদ তিনি থাকা অবস্থায় আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। 2008-এর নির্বাচনে যে আসলো,
ফখরুদ্দিন আহমেদ যখন প্রধান উপদেষ্টা, ইয়াজউদ্দিন আহমেদ তো প্রেসিডেন্ট রয়ে গেছেন। সেই ইয়াজউদ্দিন আহমেদ প্রেসিডেন্ট থাকা অবস্থায় আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। সেই আওয়ামী লীগ কিন্তু ইয়াজউদ্দিন আহমেদকে ন্যূনতম কোনো অপমান অপদস্থ করেনি, ন্যূনতম কোনো হয়রানি করেনি। জেল জুলুমের হুমকি দেয় এত দূরের কথা। এই যে এনসিপি ওয়ালারা এখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে জেলে নেওয়ার হুমকি দেয় যে তাদেরকে গ্রেফতার করতে হবে, তাকে অভিশংসন করতে হবে, আওয়ামী লীগ কিচ্ছু করেনি। আচ্ছা, আপনাদের মনে আছে না 96 আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায়, তখন রাষ্ট্রপতি কাকে করেছিল? বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে। বিএনপি যখন ক্ষমতায় আসে 2001-এ, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে কি বিএনপি কোনো অপমান অপদস্থ করেছিল? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদকে মহা সম্মান দিয়ে রেখেছিল বিএনপি। বাংলাদেশে এটা ট্রেডিশন, এই যে সৌন্দর্য। এবং এরপরে আওয়ামী লীগের গত সময়টা ধরেন, জিল্লুর রহমান রাষ্ট্রপতি, আব্দুল হামিদ রাষ্ট্রপতি, আমরা তো প্রতি মুহূর্তে পর্দায় দেখতাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনগুলো আব্দুল হামিদ রম্য রসে ভাসিয়ে দিতেন। তার বিভিন্ন ট্যুর, বিভিন্ন কথাবার্তা, রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রেসিডেন্ট উপস্থিত আছেন, আলাদা একটা গর্জিয়াসনেস। আজকে সেই বাংলাদেশের রাষ্ট্রপতি, যিনি যাকে গৃহবন্দী করে অপমান অপদস্থ করে দেশটাকে অপমান করে ফেলা হয়, দেশের মানুষকে অপমানিত করা হয়েছিল, তিনি মুক্তির স্বাদ পেয়েছেন পূর্ণাঙ্গ। প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে সম্মান দিচ্ছেন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির জন্য 15 মিনিট অপেক্ষা করছেন অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী গাড়ি থেকে নামার পর হাত বাড়িয়ে বাংলাদেশের রাষ্ট্রপতিকে সম্ভাষণ জানাচ্ছেন। এটা কি ব্যক্তি শাহাবুদ্দিনকে সম্মান জানানো? ব্যক্তি শাহাবুদ্দিন কে? তাকে কি মাথায় তুলে রাখা? তারেক রহমান এক ব্যক্তি শাহাবুদ্দিনকে মাথায় তুলে কি করবেন? না তুললেই কি হয়? এটা রাষ্ট্রপতির চেয়ার। বাংলাদেশের রাষ্ট্রপতির চেয়ারকে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির ছেলে মূল্যায়ন করতে পেরেছে। ইউনূস তো জলে ভাইসা আসা, জোয়ারের টানে আসা এক ষড়যন্ত্রকারী, এক প্রতারক। তার পক্ষে এটা বোঝা সম্ভব হয়নি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন দীর্ঘদিন পরে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি গিয়েছেন। এখানে তিনি একটা বক্তৃতা দিয়েছেন। আমি অপেক্ষা করছিলাম যে রাষ্ট্রপতি তার বক্তৃতাগুলোতে, ধর এখন আমাদের মহান স্বাধীনতার মাস, দিনে ক্ষণে 24 ঘন্টা আমরা আমাদের স্বাধীনতার মহান শহীদদের স্মরণ করব, বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করব, তাদেরকে সম্মানিত করব। সেই স্বাধীনতার মাসে আমরা সেই শহীদদের সমান্তরাল যদি আমরা জুলাইয়ের যারা মারা গেছে তাদেরকে তুলে আনি, জুলাই মারা যাওয়ার মধ্যে তো অনেক সন্দেহ আছে, অনেক বিতর্ক আছে, তাহলে তো হয় না। রাষ্ট্রপতি অনুষ্ঠানে গেছেন একটা, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। অর্থ আপনি সেটাও ধরতে পারেন যে 30 লক্ষ প্রাণের বিনিময়ে তো এই বাংলাদেশ আসা, সেই ধারাবাহিকতাই তো এখনকার গণতন্ত্র, যেটুকুই অবশিষ্ট আছে। তার মধ্যে সেটার সাথে 90-এর শহীদ, 24-এর শহীদ তারা আছে। সকল শহীদের আকাঙ্ক্ষায়, সকল শহীদ বলতে কিন্তু কাউকে ছোটও করলেন না, বড়ও করলেন না, সবাইকেই বুঝালেন। 24, 90, তারপর আপনার 71 এবং এর মধ্যে দিয়ে বাংলাদেশের জন্য যারা প্রাণ দিয়েছেন, সকল শহীদদের আকাঙ্ক্ষায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে আমাদের জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে, অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে, গড়ে তুলতে হবে একটি স্বনির্ভর বাংলাদেশ। শুক্রবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইউনূস আমলে যেটা অকল্পনীয় ছিল। তারপর তিনি পাট নিয়ে যেটা হওয়া উচিত তিনি দীর্ঘ বক্তৃতা দিয়েছেন। চাষিদের পাট চাষের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, আপনারা উন্নত প্রযুক্তির উচ্চ ফলনশীল চাষ পদ্ধতি অনুসরণ করুন। তিনি পুরোপুরি উদ্যোক্তাদের নিয়ে কথা বলেছেন। বাংলাদেশের পাট নিয়ে তার যা বক্তব্য, দিক নির্দেশনামূলক বক্তব্য, দীর্ঘ বক্তব্য তিনি দিয়েছেন। আমাদের কাছে এই জায়গাটাই সন্তুষ্টি যে আমাদের রাষ্ট্রপতি মানে ওই যে ব্যক্তি শাহাবুদ্দিন না, যুবলীগ করা, আওয়ামী লীগ করা যে শাহাবুদ্দিন তিনি না, দুদকে যিনি কাজ করেছেন তিনি না, ব্যাংকে যিনি কাজ করেছেন তিনি না, এই চেয়ারটায় যিনি বসেছেন তিনি এই চেয়ারের মহিমায় মহিমান্বিত। এই চেয়ারকে আমরা ছোট করতে পারি না। তারেক রহমান বাংলাদেশ সরকার ক্ষমতায় এসে যতটুকুলো পজিটিভ এই 20 দিনে বলার, আমি সবচেয়ে উল্লেখযোগ্য বলবো যে বাংলাদেশে এই চেয়ারটাকে যে অসম্মান করেছেন তারেক রহমান এই কয়দিনে, তার জায়গা থেকে তার নিজের শত্রু দল আওয়ামী লীগের নিয়োগ করা রাষ্ট্রপতিকে সম্মান দিয়ে তিনি বাংলাদেশকে সম্মানিত করেছেন। এই কথা বলতে কোনো দ্বিধা নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া। হয়তোবা ভুল করে, যেমন আমাদের ব্লেজার খলিল বর্তমানে পররাষ্ট্র মন্ত্রী,
যদিও সে নিজেকে এই মুহূর্তে আমার ধারণা যে তিনি নিজেকে এখনো বোধহয় উপদেষ্টা পরিষদের কেউ ভাবেন। সেটাই ভাবাই স্বাভাবিক, কারণ আপনি তাকে ভোট দিতে দেখেছেন, দেখেননি? আমি দেখেছি, দেখি নাই, কেউ দেখে নাই বাংলাদেশে। সুতরাং যেহেতু সে বিদেশি, বিদেশি দালালিটাই রাখবে। আপনি তার আচরণ, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথা, তার পোশাক, তার বিবৃতি, এগুলো যদি আমরা দেখি তাহলে দেখা যায় এই ব্লেজার খলিল এখনো নিজেকে বোধহয় ওই তথাকথিত এনজিওগ্রাম সরকারের যে উপদেষ্টা পরিষদ ছিল সেখানে সে এখন আছে। তার ভ্রম এখনো কাটেনি। কাটবে কিভাবে? সে তো নিয়োগপ্রাপ্ত, সে তো এই এনজিও সরকারের সাথে আমাদের মুসলেকা প্রধানমন্ত্রী, যেটা নিয়ে আজকে আমি একটা কবিতা লিখেছি, আমাদের এই মুসলেকা প্রধানমন্ত্রী মুসলেকা দিয়েই তো তাকে নিয়েছে, যে তাকে রাখতে হবে। তিনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে যে মুসলেকা পররাষ্ট্রমন্ত্রীও রাখতে হবে, তার জন্য তাকে দিয়েছে। তার বডি ল্যাঙ্গুয়েজ গুলো আপনি দেখবেন। এই যে আজকে মিছিল করলো জামাত, কমরেড রতন সিদ্দিকী একদিন বলেছিলেন তার উপর হামলা হয়েছিল, আমরা সে প্রতিবাদ করেছি, সেই প্রতিবাদ মিছিলে আমি ছিলাম, সেই মানববন্ধনে আলোচনা সভায় আমিও ছিলাম শাহবাগে। তিনি বলেছিলেন শুক্রবারটা আমাদের বেহাত হয়ে গেছে। তার সেই বিখ্যাত উক্তি মনে তো থাকার কথা আপনার, যে শুক্রবার আমাদের থেকে বেহাত হয়ে গেছে। আরে ভাই, শুক্রবার না, 2024 সালে 5ই আগস্টের আমাদের সপ্তাহের 7 দিনই বেহাত হয়ে গেছে। 7 দিনই বেহাত হয়ে গেছে। আজকে দেখেন মিছিল হওয়ার কথা। আচ্ছা, মসজিদ থেকে কেন মিছিল বের করবে? মসজিদ মিছিল করার জায়গা? মসজিদ তো মিছিল করার জায়গা না। আপনি যে বলেন মুসলমানদের জন্য, মুসলমানদের মিছিল কেন শুক্রবারেই হবে? কেন শনিবারে নয়? কেন রবিবারে নয়? কেন সোমবারে নয়? মুসলমানের মিছিল হবে কেন? অনেক মানুষ থাকে তো, এই মানুষগুলোকে নিয়ে একটা কিছু করা যায়। এই যে বোঝা গেল যে ফজর নামাজ